কাল আমরা ওয়ার গেমস ম্যাচেতে জিমি উসো আর ব্রনসন রিডের তরফ থেকে দুটো ভয়ঙ্কর স্পট তো দেখতে পেলাম, যেখানে তারা খাঁচার ওপর থেকে নিচে ঝাঁপ মেরে দিয়েছিল। আর এখন জানা যাচ্ছে যে ব্রনসন রিড আর যে জিমি উসো দুজনেই এখন হয়ে গেছে ইনজর্ড, আর তার কারণটা হচ্ছে সেই খাঁচার ওপর থেকে ঝাঁপ মারা। তো জিমি উসোটা তো একেবারে কনফার্ম যে জিমি উসো খাঁচার ওপর থেকে ঝাঁপ মারে, আর তার ফলে তার পায়ের একটা আঙুল ভেঙে যায়। এটা জিমি উসো নিজেই কনফার্ম করেছে যে সে ওই খাঁচার ওপর থেকে ঝাঁপ মারার ফলে তার পায়ের একটা আঙুল ভেঙে গেছে। তো জিমি উসো হয়ে গেছে ইনজোর্ড, যার জন্য এখন তাকে আমরা বেশ হয়তো কিছু সময় আউট অফ অ্যাকশান দেখতে পাবো যতদিন না চোটটা ঠিক হচ্ছে। আর ব্রনসন রিডের একটু বেশি প্রবলেম হয়েছে, কারণ হচ্ছে যে ট্রিপল এইচ যেটা বলেছে যে ব্রনসন রিডের হয়তো হেলথ নিয়ে কিছু একটা সমস্যা হয়েছে, ওই ওপর খাঁচার ওপর থেকে ঝাঁপ মেরেছিল তার জন্য। তো যেমনটা জানা যাচ্ছে যে ব্রনসন রিডের পায়ের অ্যাঙ্কেল আর বুকে কিছুটা চোট লেগেছে। পায়ের অ্যাঙ্কেল তো ইনজর্ড হয়েছে আর বুকেতে অল্প চোট লেগেছে। আর তাছাড়া দেখতে গেলে ব্রনসন রিড যা বড়সড় আর ভারী চেহারার মানুষ, অত ওপর থেকে নিচে পড়লে চোট তো লাগবেই, আর ইনজুরি হওয়া তো পুরো কনফার্ম ছিলই। আর এ তো কোনো রোগাপাতলা সুপারস্টার নয় যে জিমি উসোর মতো বা ইয়োস্কায়ের মতো, যে ওপর থেকে পড়লে খুব একটা বেশি চোট লাগবে না, অল্প উপর দিয়ে যাবে। তো দেখতে গেলে ব্রনসন রিডের কিছু একটা ইনজুরি হতে পারে, এটা তো আগে থেকে জানাই ছিল। আর যে জিমি উসোরটা তো জিমি উসো নিজে কনফার্ম করে দিয়েছে, আর ব্রনসন রিডের যে ইনজুরিগুলো হয়েছে সেটার ব্যাপারে ফাইট পুল সিলেক্ট নিউজ দিয়েছে, আর ট্রিপল এইচও প্রেস কনফারেন্সে এই ব্যাপারে কথা বলেছে। তো দেখতে গেলে এখন হয়তো ব্রনসন রিড আর জিমি উসো দুজনেরই একটু টাইম তো লাগবে মনে হচ্ছে। আর তোমরা জাস্ট একবার ভেবে দেখো, যদি ব্রনসন রিড খালি টেবিলের উপর না পড়ে রোমান রেন্সের ওপরেই পড়তো, তাহলে রোমানের কী অবস্থা হতো? রোমান তো পুরো চিঁড়ে চারটে হয়ে যেত, আর হয়তো রোমান রেন্সও ইনজয়ার্ড হয়ে যেত। আর এবারে যে রয়্যাল রাম্বলটা হবে সেখানে আমরা 50,000-এরও বেশি দর্শক দেখতে পাবো। তার কারণটা হচ্ছে যে এখনও পর্যন্ত 45,000-এর বেশি টিকিট বিক্রি হয়ে গেছে, আর এখনও টিকিট বিক্রি চলছে। তো যা মনে হচ্ছে আমরা ওই 50 তো কনফার্ম দেখতে পাচ্ছি, আর 50 থেকে 55-র মধ্যেই আমরা দর্শক দেখতে পাবো। তো এবারে যা বুঝতে পারছি এটা একদম খুবই বড় একটা ইভেন্টের মতো ফিল দেবে। আর ডাব্লিউডাব্লিউ যদি সেরকমভাবে রয়্যাল রাম্বলটাকে বুকও করে, তাহলে এবারে রয়্যাল রাম্বলটা ডেফিনেটলি স্মরণীয় হয়ে থাকবে। আর পিডব্লিউ ইনসাইডারের তরফ থেকে এই নিউজটা এসছে যে জেড কার্গিল কিন্তু 100% মেডিকেলি ক্লিয়ার আছে, জেড কার্গিলের কোনো রকম ইনজুরি হয়নি। তার মানে হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ তাকে দেখিয়েছিল যে তার উপরে অ্যাটাক হয়েছে, সে ইনজয়ার্ড হয়ে গেছে, সেটা পুরোপুরি স্টোরি লাইনের পার্ট ছিল, সে কোনো রকম ইনজুরি সাফার করছে না। তো দেখতে হবে যে এবারে জেড কার্গিলের ফিউচার ডাইরেকশন কী হয়, আর কী জন্য তাকে এরকম একটা স্টোরি লাইন অ্যাঙ্গেল দেখানো হলো। কারণ জেড কার্গিল তো পুরোপুরি মেডিকেলি ক্লিয়ার আছে, কিন্তু তার সত্ত্বেও ডাব্লিউডাব্লিউ এমন একটা স্টোরি লাইন অ্যাঙ্গেল দেখাবে, তার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো বড় তো কারণ আছে। এখন দেখতে হবে যে সেই বড় কারণটা কী হয়, আর কতদিনে আমরা সেটা সামনে আসতে দেখতে পাই। আর জেড কার্গিলের উপর কে অ্যাটাক করেছে সেটাও একটা বড় বিষয়। আর সার্ভাইভার সিরিজ কমপ্লিট হওয়ার পর সেমাস তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটা ফটো পোস্ট করে, দেখতেই পাচ্ছ এই সেমাসের কী অবস্থা হয়েছে। লুড্রিক কাইজার সেমাসের লাঠি দিয়ে সেমাসকে আঘাত করেছিল, তার ফলে তার এই অবস্থা হয়েছে। আর সেমাসের প্রত্যেকটা ম্যাচের পরেই সেমাসের এই অবস্থা হয়ে যায়, এত বেশি ফর্সা যে অল্প মারলেতেই লাল হয়ে যায়। আর এর থেকে বোঝা যাচ্ছে যে সেমাস কত বেশি তার ম্যাচের প্রতি ডেডিকেশন দেখায়, তার কাছে যায় আসে না এটা একটা নর্মাল ম্যাচ বা কোনো পেপার ভিউয়ের ম্যাচ, সে প্রত্যেকটা ম্যাচে তার 100% দেয়। আর সার্ভাইভার সিরিজে যদি সেমাস ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জিতে যেত, তাহলে সে হয়ে যেত গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন। আর এটা আজ থেকে না অনেক দিন ধরে এই গল্পটা চলছে যে সেমাস ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জিতবে আর সে গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত তার সাথে ভালো কিছু তো হচ্ছে না, সে চ্যাম্পিয়নশিপ তো জিতছে না। ফ্যান্সরা তাকে সাপোর্ট করে যাচ্ছে, ফ্যান্সরা তাকে ভালো জায়গায় দেখতে চায়, কিন্তু সেমাসকে অপরচুনিটি দেওয়া সত্ত্বেও সেমাসকে চ্যাম্পিয়ন বানানো হয় না। তো সেমাসের সাথে খুব একটা কিছু তো ঠিক চলছে না, সেমাসের অবস্থাও কেভিন ওভেন্সের মতো হয়ে গেছে। তো আশা করবো ডাব্লিউডাব্লিউ সেমাসকে ভবিষ্যতে ভালো করে বুক করবে আর তাকে চ্যাম্পিয়নও করবে। আমরা তাকে চ্যাম্পিয়ন দেখার জন্য কত দিন ধরে ওয়েট করছি, কিন্তু খালি ওয়েটই করে যাচ্ছি, কিছু হচ্ছে আর না। আর সার্ভাইভার সিরিজ হওয়ার পর একটা জিনিস তো পুরোপুরি কনফার্ম যে আমরা ভবিষ্যতে রোমান রেন্স ভার্সেস সিএম পাঙ্কের ম্যাচটা দেখতে পাবোই। আমরা দেখতে পেলাম যে সিএম পাঙ্ক ওয়ার গেমসের খাঁচা থেকে বেরোনোর পর পল হেমনের সাথে গলায় মিললো আর বললো যে আমি এখন তোমাদের উপরে ফেভার করলাম, তোমাদেরকে সাহায্য করলাম, আর পরে আমি কিন্তু তোমাদের থেকে এই ফেভারটা আবার চাইবো। মানে সিএম পাঙ্কের যখন দরকার হবে তখন সে তার উপকারের প্রতিদান চেয়ে নেবে। তো সেটা কি হতে পারে সেটা তো পরের কথা, কিন্তু আমরা সিএম পাঙ্ক আর রোমান রেন্সের মধ্যে প্রথমে তো খুব ঝামেলা দেখতে পেলাম, কিন্তু লাস্টে দেখলাম যে রোমান রেন্স সিএম পাঙ্কের সাথে হাত মিলিয়ে নিল, সব কিছু ঠিক আছে। এর মানে হলো যে ডাব্লিউডাব্লিউ এখনই এদের মধ্যে কোনো রকম ম্যাচ সেট আপ করছে না, আর এখনই এদের মধ্যে কোনো রকম ঝামেলা দেখাতে চাইছে না। তাই এমনটা দেখালো যে আপাতত এখন ঠিক আছে, কিন্তু এদের মধ্যে একটা ইগো প্রবলেম তো রয়েছে। ভবিষ্যতে গিয়ে এদের ম্যাচটা পুরোপুরি কনফার্ম এখান থেকেই আমরা দেখতে পাচ্ছি। আর যখন ভবিষ্যতে এদের দুজনের মধ্যে ম্যাচ হবে তখন অনেক বেশি অ্যাট্রাকশন গ্র্যাব করতে পারবে ডাব্লিউডাব্লিউ, কারণ এদের মধ্যে যে আমরা সার্ভাইভার সিরিজে এদের মধ্যে যে আমরা যে মতবিরোধটা দেখতে পেলাম, সেটা যখন ডাব্লিউডাব্লিউ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে
আর সেটা 24 ঘন্টার মধ্যে কিন্তু 90 মিলিয়ন ভিউয়ের কাছাকাছি গেইন করে নিয়েছে, যেটা এখনও পর্যন্ত একটা অনেক বড় রেকর্ড। রকেট রিটার্ন হয়েছিল সেটা এত বেশি কি মাত্র 2 মিলিয়ন না কত মিলিয়ন ভিউজ পেয়েছিল, কিন্তু এইটা চলে গেছে প্রায় 90 মিলিয়নের কাছাকাছি। আমি এখন তো দেখলাম 90 মিলিয়ন ক্রস করে গেছে। তো বুঝতেই পারছো যে সিএম পাঙ্ক আর রোমান রেন্স একেবারে কত বড় একটা নাম, মানে বড় দুখানা নাম। এদের ফ্যান ফলোয়িং অনেক বেশি, আর ফ্যান্সরা ডেফিনেটলি এদেরকে দেখতে চায়। তো 24 ঘন্টার মধ্যে এত বড় একটা ভিউয়ের রেকর্ড, এটা যাতা ব্যাপার তো নয়। তো জাস্ট একবার ইমাজিন করে দেখো এদের দুজনের মধ্যে যখন ম্যাচ হবে তখন কি হবে। আর এর আগে তো আমরা অনেক এরা দেখেছি, অনেক বিখ্যাত বিখ্যাত এরা এসছে, যেমন অ্যাটিটিউড এরা, রুথলেস অ্যাগ্রেশন এরা, এখন চলছে মডার্ন এরা। তো কোডি রোডস বলছে যে আমাদের এই যে মডার্ন এরাটা চলছে এটাকে নাম দেওয়া উচিত রেকর্ড এরা এই জন্য নাম দেওয়া উচিত, কারণ হচ্ছে যে এখন আমরা অনেক বড় বড় রেকর্ড ভাঙতে দেখেছি। আমরা দেখেছি যে রোমান রেন্স অনেক বড় বড় রেকর্ড ভেঙেছে, আর এছাড়া আরও নানা রকম রেকর্ড তৈরি হচ্ছে আর ভাঙছে। তো এটা হচ্ছে রেকর্ড ব্রেকিংয়ের এরা। তাই আমাদের আমেরিকান নাইটমেয়ার কোডি রোডসের মতে এই যে এরাটা চলছে এটার নাম হওয়া উচিত রেকর্ড এরা। আর আমরা সকালে কোডি রোডস আর রোমান রেন্সের কথা বলি যে ডব্লিউডব্লিউ এদেরকে সহজে হারাতে চায় না, এরা 9 মাসে 6 মাসে কি এরা 3-4 বছরে একটা ম্যাচ হারে। কিন্তু অপর দিকে রয়েছে গান্থার। আমরা কিন্তু গান্থারের কথা খুব একটা কিন্তু বলি না, কিন্তু দেখতে গেলে গান্থার এখানে রোমান রেন্সের ওপরে রয়েছে, কারণ গান্থার ডব্লিউডব্লিউতে এসছে, মেন রস্টারে এসছে বা এনএক্সটিতে এসছে বেশ কয়েক বছর হয়ে গেছে। কয়েক বছর বলতে গেলে কি 5-6 বছর তো হয়েই গেছে। আর তখন থেকে শুরু করে এখনও পর্যন্ত গান্থার শুধুমাত্র 3টে সিঙ্গেলস ম্যাচ হেরেছে। সে সবার প্রথমে এনএক্সটিতে ব্রন ব্রেগারের কাছে হারে, আর তারপরে আমরা দেখতে পাই যে সে মেন রস্টারে আসার পর স্যামি জেনের কাছে ম্যাচ হারে, আর কিছুদিন আগে কোডি রোডসের কাছে ক্রাউন জুলে ম্যাচ হারলো। তো এই 3টে সিঙ্গেলস ম্যাচই গান্থার এত বছরে হেরেছে। তো এর থেকে তো এটা বুঝতেই পারছো যে ডব্লিউডব্লিউ গান্থারকে কতটা বেশি প্রোটেক্ট করে চলে, আর ডব্লিউডব্লিউতে গান্থারের ম্যাচ হেরে যাওয়া এটা একটা অনেক বড় ব্যাপার। আর আমরা র্যান্ডি অর্টনকে বেশ কিছু সময় ধরে দেখতে পাচ্ছি না। স্টোরি লাইন অনুযায়ী তো এমনটাই দেখানো হয়েছে যে কেভিন ওমেন্সের অ্যাটাকের ফলে র্যান্ডি অর্টন ইনজয়ার্ড হয়ে গেছে, যার ফলে সে এখন ডব্লিউডব্লিউতে আসছে না। তো এটা পুরোপুরি মিথ্যে। র্যান্ডি অর্টন তো পুরোপুরি সুস্থ আছে, সেটা আমরা সকলেই জানি, আর তাকে আমরা দেখেওছি। তো র্যান্ডি অর্টন কবে ফিরতে পারে, তো দেখো এই ব্যাপারে কোনো নিউজ তো আসেনি, তবে আমি এখানে আমার যেটা মনে হয় সেটাই বলবো। তো আমার যেটা মনে হয় যে র্যান্ডি অর্টন কবে ফিরতে পারে তার একটা পসিবল ডেট হচ্ছে যে স্যাটারডে নাইট মেইন ইভেন্ট ডিসেম্বরের 14 তারিখ, যেখানে আমরা কেভিন ওমেন্স ভার্সেস কোডি রোডসের মধ্যে ম্যাচ দেখতে পাবো। সেখানে হয়তো আমরা র্যান্ডি অর্টনের রিটার্ন দেখতে পেতে পারি। আর দেখতে গেলে সেখানে আসার চান্সই সব থেকে বেশি। কেভিন ওমেন্সের জন্য র্যান্ডি অর্টন ইনজয়ার্ড হয়ে গেল, আর সেখানেই সে রিটার্ন করে কেভিন ওমেন্সের উপর অ্যাটাক করবে ম্যাচ শেষ হওয়ার পর। তো আমার মনে হচ্ছে ওখানেই আমরা র্যান্ডি অর্টনের রিটার্ন দেখতে পাবো। আর মাত্র দেখতে গেলে তো বড় জোর 2 সপ্তাহই টাইম বাকি রয়েছে, তো সেখানে আমরা র্যান্ডি অর্টনকে দেখতে পেয়ে যাব, এমনটা আমার মনে হয়। হয়তো এর আগেও চলে আসতে পারে, কিন্তু আমার চান্স কম লাগছে। যদি আসে তাহলে এখানেই আসবে। তো দেখা যাক এখন কখন আসে। আর বলা যায় না র্যান্ডি অর্টন এসে কেভিন ওমেন্সকে অ্যাটাক করতে গিয়ে কোডি রোডসকেও অ্যাটাক করতে পারে, কারণ র্যান্ডি অর্টনের তো যখন তখন হিল টার্ন হয়ে যায়। তবে আমার মনে হচ্ছে ডব্লিউডব্লিউ এখনই এই জিনিসটা করবে না। কোডি রোডস ভার্সেস র্যান্ডি অর্টনের এই ম্যাচটা একটা অনেক বড় ম্যাচ, এটা রেসেলমেনিয়া ক্যালিবারের ম্যাচ, এটা রেসেলমেনিয়াতে হলেই ভালো হয়। তাই জন্য আমার মনে হয় না যে এখনই র্যান্ডি অর্টন কোডি রোডসের উপর টার্ন করবে। এখন আপাতত কেভিন ওমেন্সের সাথে কিছুদিন ফিউড চলুক, তারপরে হয়তো পরে গিয়ে আমরা কোডির উপরে টার্ন করতে দেখতে পাবো র্যান্ডি অর্টনকে। তোমরা ওয়ার গেমস ম্যাচে নিশ্চয়ই এটা নোটিস করেছো যে রিয়া রিপ্লি একটা ফেস মাস্ক পরে এসেছিল, সেটা একটা কাস্টম ফেস মাস্ক ছিল, সেটা অর্ডার দিয়ে বানানো হয়েছিল। আর এই ফেস মাস্কটা সেই বানিয়েছে যে ব্রে হোয়াইটের ফিন্ডের মাস্কটা বানিয়েছিল। ব্রে হোয়াইটের জন্য, আঙ্কেল হাউডির জন্য যে মাস্ক বানায় সেই এই মাস্কটা ডিজাইন করেছে। আর আমি সোশ্যাল মিডিয়াতে একটা ফটো দেখলাম, তো ভাবলাম তোমাদেরকেও দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ যে এখানে ইউকো জুনা, যে ডাব্লিউডব্লিউতে অনেক বহুকাল আগে ছিল, তো ইউকো জুনাকে তো তোমরা কম বেশি সবাই চেনো। এখানে ইউকো জুনাকে দেখতে পাচ্ছি, আর ইউকো জুনার কোলে একটা বাচ্চা রয়েছে। তো তোমরা কি জানো এই বাচ্চাটাকে? এই বাচ্চাটা হচ্ছে আমাদের এখন গরিবের ট্রাইবাল চিফ সোলো সিকোয়া। এটাই হচ্ছে সোলো সিকোয়ার ছোটবেলার ফটো। আর কে জানতো যে এই ছোট্ট বাচ্চাটা বড় হয়ে এত বড় বড় কাজ করে বেড়াবে। আর রিয়া রিপ্লি তার ইন্টারভিউতে এটা কনফার্ম করে দিয়েছে যে সে লিভ মর্গানের সাথে তার ফিউড এখনো শেষ হয়নি, এখনো আনফিনিশ বিজনেস রয়েছে, আর তাদের রাইভালরি এখনও কন্টিনিউ চলবে। ওয়ার গেমসে তো লিভ মর্গানকে রিয়া রিপ্লি পিন করে দিয়েছে, কিন্তু এর মানে এই নয় যে এদের রাইভালরি শেষ হয়ে গেছে। তো যা বুঝতে পারছি ডব্লিউডব্লিউ এদের রাইভালরিটা এখন অনেক বেশি টানবে। যতদিন না লিভ মর্গানকে হারিয়ে রিয়া রিপ্লি তার চ্যাম্পিয়নশিপ ফেরত নিচ্ছে, ততদিন তো এদের রাইভালরি শেষ হচ্ছে না। আর আমার তো মনে হচ্ছে এদের ম্যাচটা একেবারে রেসেলমেনিয়া অবধি যাবে, আর রেসেলমেনিয়াতে গিয়েই এদের স্টোরি লাইনের এন্ড হবে। আর এবার আসি মেন বিষয়। তোমাদের তো মনে অনেক প্রশ্নই ঘুরছে যে রক কেন এলো না সার্ভাইভার সিরিজে। রকের তো আসা উচিত ছিল, দেখতে গেলে রকের এখানে আসা উচিত ছিল, কারণ এখানে আসা পুরোপুরি পারফেক্ট সেন্স বানাতো। আর আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে সবাই ক্রিটিসাইজ করছে যে এটা একদম ফালতু ওয়ার গেমস হয়েছে, এখানে কোনো রিটার্ন নেই, কোনো সারপ্রাইজ নেই। তো বলবো দেখো অতটাও খারাপ হয়নি, মাত্র হোমেন্স ওয়ার গেমস ম্যাচটাই সব থেকে বিচ্ছিরি হয়েছে।
আর দেখতে গেলে রোমানের টিমের যে ম্যাচটা ছিল এটা তো ভালোই হয়েছে, আর রক আসেনি সেটা নিয়ে অত আর বেশি মাথা ঘামিয়ে লাভ নেই, কারণ যেটা হয়নি সেটা হয়নি আর কী বা বলা যাবে। আমরা সব জায়গায় এখন রিটার্ন এক্সপেক্ট করে বসে থাকি, কিন্তু দেখতে গেলে আসল রিটার্নের জায়গা হচ্ছে রয়্যাল রাম্বল। আর ডাব্লিউডব্লিউ তো রয়্যাল রাম্বলেতেই কোনো বড়সড় রিটার্ন করায় না, তাহলে প্রিমিয়াম লাইভ ইভেন্টে বড়সড় রিটার্ন হবে সেটা ভাবা শুধুমাত্র বিলাসিতা আর কিছুই নয়। আমরা রয়্যাল রাম্বলেতেই তো তেমন খুব একটা বড়সড় রিটার্ন আর দেখতে পাই না, কিন্তু এককাল আমরা রয়্যাল রাম্বলের জন্য ওয়েট করতাম, কারণ সেখানে আমরা বড় বড় রিটার্ন আর সারপ্রাইজ দেখতে পাবো। কিন্তু এখন করে তো আমরা রয়্যাল রাম্বলে তো সেরকম বড় সারপ্রাইজ আর রিটার্ন দেখতে পাই না, শুধুমাত্র আশা নিয়ে বসে থাকি, আর শেষ পর্যন্ত রয়্যাল রাম্বলেও আমাদের বাড়াবাতে ছাই পড়ে যায়। তো এই সব প্রিমিয়াম লাইভ ইভেন্টে বড় বড় রিটার্ন হবে, এটা ভাবা অনেক ভালো জিনিস, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে দেখতে পাই যে হয় না। মানে 10টার মধ্যে একটাতে গিয়ে হয়তো রিটার্ন হয়, এরকম হচ্ছে অবস্থা। তো রকের রিটার্ন হয়নি। আর দেখতে গেলে এমনটা তো হতে পারে, আমার যা মনে হচ্ছে যে ব্লাড লাইনের স্টোরিটা খুবই ফাস্ট ফরওয়ার্ড চলছিল, খুবই তাড়াতাড়ি চলছিল, এই জন্য ফ্যান্সরা ক্রিটিসাইজ করছিল। আর সেই কারণেই হয়তো ডাব্লিউডব্লিউ এখন রককে আনতে চাইছে না। রককে হয়তো ধীরে সুস্থে একেবারে যখন নেটফ্লিক্সের ওপর যাবে তখনই সমস্ত মজা দেবে, এখন হয়তো রককে আনবে না, এটাই হচ্ছে ডাব্লিউডব্লিউর প্ল্যান। এখনই যদি রক চলে আসতো তো দেখো ওয়ার গেমস ম্যাচেতে সবে মাত্র একটা স্টোরি ফিনিশ হয়েছে, রোমান রেন্স নিজেকে অরিজিনাল ট্রাইবাল চিফ হিসাবে কী বলে স্ট্যাবলিশ করে দিয়েছে, একটা স্টোরি সবে মাত্র শেষ হয়েছে। আর তার মধ্যে যদি রকেট রিটার্ন হয়ে যেত তাহলে আরেকটা স্টোরি শুরু হয়ে যেত, তাহলে সবাই আবার তখন কমপ্লেন করতো যে সব কিছু খুবই তাড়াতাড়ি চলছে। তো সেই জন্য হয়তো ডাব্লিউডব্লিউ এমনটা করেনি। আর সবথেকে বড় কারণ হচ্ছে আমার যেটা মনে হয় যে ডাব্লিউডব্লিউ একেবারে রককে সেই নেটফ্লিক্সের উপর যাওয়ারই আনবে, কারণ নেটফ্লিক্সে গেলে বেশি বেশি অ্যাট্রাকশন গ্র্যাব করতে হবে, বড় বড় স্টার দরকার, আর আসল মজা তো নেটফ্লিক্সে গিয়েই হবে, সেই জন্য রককে নেটফ্লিক্সের উপর যাওয়ার পরে নিয়ে আসা হবে, যেটাও যা বুঝতে পারছি। আর এই বছরে রকের আসার চান্স এখানেই একটু বেশি ছিল। তো মনে হচ্ছে এখন আর আমরা এই ডিসেম্বর মাস তো পুরো দেখতে পাবো না রককে, আশা তো আমার একদমই নেই, আর আমি আশা রাখছিও না। জাস্ট স্টোরি লাইনের খাতিরে ব্যাড ব্লাডে আমরা রকের একটা অ্যাপিয়ারেন্স দেখতে পেয়েছি যে রক সব কিছুর উপর নজর রেখেছে, আর রোমান রেন্স যেটা করছে সেটা কিন্তু রক একদমই পছন্দ করছে না। এই কথাটা জানার জন্যই আমরা ব্যাড ব্লাডেতে রকের একটা রিটার্ন দেখতে পেয়েছি, ব্যাস ওইটুকুই। এবার যা হবে নেটফ্লিক্সের উপরে গিয়েই হবে। তো সেইটাই হচ্ছে আমার কাছে মনে হয় মেন কারণ, এই জন্যই হয়তো রক আসেনি। তো যাকে রক আসেনি তাই জন্য সার্ভাইভার সিরিজকে অত ক্রিটিসাইজ করার কিছু দরকার নেই। তোমরা ম্যাচগুলো নিয়ে আপাতত খুশি থাকো। মাসের কত সুন্দর ম্যাচ হলো ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য, তারপর নাকামোরা চ্যাম্পিয়ন হয়ে গেল, নতুন চ্যাম্পিয়ন দেখতে পেলাম। ওমেন্স ওয়ার গেমস ম্যাচটাকে দয়া করে বাদই দিয়ে দাও। আর আমরা মেন্স ওয়ার গেমস ম্যাচ থেকে কত সুন্দর সুন্দর স্পট দেখতে পেলাম, একেবারে 5 স্টার ম্যাচও বলতে পারো। তো সেটা নিয়েই খুশি থাকা উচিত। তো যা ছিল এই ছিল, আর কি বলবো, তোমাদের এবার যা মতামত তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো যে তোমাদের কি ওয়ার গেমস ম্যাচটা ভালো লেগেছে নাকি রিটার্ন হয়নি বলে তোমাদেরও পছন্দ হয়নি। তো চলো গাইজ, এই ভিডিওটা এই পর্যন্ত ছিল, কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দিও, আর পারলে ভিডিওটাকে শেয়ারও করে দিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ডাব্লিউডাব্লিউই একটা নিউজ ভিডিও নিয়ে।